প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে মোদীর শুভেচ্ছা জানানোর তথ্য রোববার এক বার্তায় জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। চিঠিতে মোদী জোর দিয়ে উল্লেখ করেছেন, এই উৎসবটি ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য। তিনি ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেছেন। ঈদ জামাতে এবার 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নামাজের সময় ড্রোন দিয়ে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঈদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে র্যাবও। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক। জাতীয় ঈদগায় ঈদুল আজহার প্রধান জামাত সোমবার সকাল 7:30টায়। এতে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ঈদের আগে রোববার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, ঈদের জামাতে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঈদগায় কোনো রকম দাহ্য পদার্থ, ধারালো বস্তু নিয়ে যেতে পারবেন না মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত, সেটির নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সাধারণ ইউনিফর্ম পুলিশ প্যাট্রোলিং, চেকপোস্ট, ড্রোন প্যাট্রোলিং, সাইবার প্যাট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ জানান, ঈদে সারা দেশে নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আছে বাহিনীর। প্রস্তুত রাখা হয়েছে 2টি হেলিকপ্টারও। যথেষ্ট সতর্ক রয়েছি। আমাদের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আমাদের কাছে এখনো পর্যন্ত এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। ঈদ জামাতের পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংগ্রহ প্রসঙ্গেও কথা বলেন ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক। অনুরোধ করেন সিন্ডিকেট হলে তার তথ্য জানাতে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ জামাত উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দিনাজপুরের গোরে শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। মাঠ সজ্জা ও সার্বিক নিরাপত্তার পাশাপাশি দূর দূরান্তের মুসল্লিদের জন্য ঈদের দিন চলবে বিশেষ ট্রেন। 23 একর এলাকা জুড়ে দিনাজপুর গোরে শহীদ বড় ময়দান। মাঠ পরিষ্কার, লাইন টানানো, মিনার পরিষ্কার, তোরণ নির্মাণ সহ শেষ মুহূর্তের ব্যস্ততা ঈদগাহ মাঠে। এবার ঈদের প্রধান জামাত সকাল 8:30টায়। প্রতি বছর এই মাঠে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এবারও মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ঠাকুরগাঁও ও পার্বতীপুর থেকে চলবে 2টি বিশেষ ট্রেন। সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এছাড়া ওয়াচ টাওয়ার আছে, সারা শহরে আমাদের সিসি ক্যামেরা আছে। ওই দিন ঈদের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের জন্য যা যা দরকার সব আমরা ব্যবস্থা করেছি। এছাড়া সরকারের পক্ষ থেকে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠেও এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠ পর্যবেক্ষণে 6টি ওয়াচ টাওয়ার, 4টি ড্রোন ক্যামেরা সহ পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমাদের বাপ দাদারা এখানে নামাজ আদায় করছে, তো আমরাও ছোটবেলা থেকে নামাজ আদায় করে আসছি। এই নামাজ পড়ে আমাদের মনে একটা তৃপ্তি আসে, এই জন্য এই মাঠে নামাজ পড়ি। জেলা শহর সহ ঈদগাহ মাঠে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জায়নামাজ ছাড়া আর কিছু না নিতে মুসল্লিদের উৎসাহিত করছে প্রশাসন। আমরা ইতিমধ্যে আমাদের ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয় সেগুলির সমন্বয় ইতিমধ্যে করেছি। মেটাল ডিটেক্টর এবং আর্চওয়ের মাধ্যমে একটা লোক এখানে প্রবেশ করবে, তার আগে তাকে 3 স্তরের একটা চেকপোস্ট ডিউটির মধ্যে দিয়ে আসতে হবে। মুসল্লিদের সুবিধায় ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে চলবে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। শেষ সময় প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে অসংখ্য মানুষ। মূলত বেসরকারি চাকরিজীবীরাই আজ ঢাকা ছাড়ছেন। ভোর থেকে রেল স্টেশনে রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। বগিতে আসন না পাওয়ায় ছাদ ভর্তি যাত্রী নিয়ে কমলাপুরে ছাড়ছে প্রতিটি ট্রেন। এরপরও সময়মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির কথা জানান অনেকে। র্যাব, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী সহ রেলওয়ে কর্তৃপক্ষ অতিরিক্ত যাত্রী ঠেকাতে ব্যর্থ। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বাস্তবতার উৎসবমুখর পরিবেশের কারণে যাত্রীদের ছাদ থেকে নামানো যাচ্ছে না। এদিকে রাজধানীর বেশিরভাগ বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। কোনো কোনো রুটে বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ করেছেন অনেকে।
টিকিট কাটছি, কাটার পরে এখানে আসার পরে বগির নাম্বার খুঁজি, কিন্তু বগি কোনো নাম পাই না। পরে এক একজনের জিজ্ঞেস করি যে বগির নাম্বার কি, কেউ কেউ ঠোয়া, কেউ কেউ কোয়া, কেউ কেউ এভাবে 4-5 বার আমরা রাউন্ড দিছি। বগির নাম্বারে নাই, কেউ বলে ঠ, কেউ বলে ঠোয়া খুঁজে পাইতেছে পুরো বগির ভিতরে। এখনো ট্রেন ছাড়েনি, তার জন্য আর কি গরম, তবুও যেতে হচ্ছে, বাড়ি যাবো। বগি মনে করে বসছি, এখন মনে করে আমরা তো অন্য জায়গায় যেতে অনেক সমস্যা হয়ে যাবো না। এটা দেখার একটা কথা ছিল, মাত্র লিখে দিল এটা। গত কয়েকদিনের তুলনায় আজ মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম, তবে কোথাও কোথাও যান চলাচলে ধীরগতির জেরে তৈরি হয়েছে জটলা। সকাল থেকে যাত্রীর চাপ কম থাকলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা অংশে গাড়ি চলছে ধীরগতিতে। বিশেষ করে ফ্লাইওভারের শুরু ও শেষ প্রান্তে রাস্তায় যাত্রী ওঠানামা করায় গাড়ির গতি কমে যাচ্ছে। একই অবস্থা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা অংশেও। এদিকে বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিক গাড়ি বিকল ও টোল আদায় বন্ধ থাকায় আজ সকাল 8টা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে রাতভর ভোগান্তি পোহান চালক যাত্রীরা। তবে সকাল থেকে যানবাহনের তেমন চাপ না থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার পদ্মা সেতুতেও আজ গত কয়েকদিনের তুলনায় যানবাহনের চাপ কম। গাড়ি পাওয়া যাবে, কিন্তু ভাড়া বেশি যাচ্ছে। দাঁড়িয়ে আছি, এই আসলাম 10-15 মিনিট হলো, এখনো গাড়ি পাইনি আমি, তবে আশা করি কিছু পাবো। ঈদযাত্রার শেষ দিন রোববার সকালে কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। টিকিট না পেয়ে ট্রেনের ছাদেও ভ্রমণ করতে দেখা যায় অনেককে। যাত্রীর চাপ সামলাতে অনেকটাই হিমশিম খেয়েছে রেল কর্তৃপক্ষ। তবে শিডিউল অনুযায়ী ছেড়েছে বেশিরভাগ ট্রেন। সোমবার সারা দেশে উদযাপিত হবে ঈদ উল আজহা। ঈদযাত্রার শেষ দিনে তাই ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। ঈদযাত্রায় প্রতিদিন 3টি স্পেশাল সার্ভিস সহ মোট 70 জোড়া ট্রেন কমলাপুর স্টেশন হয়ে চলাচল করছে। রোববার সকাল থেকে তীব্র যাত্রী চাপের কারণে কিছু ভোগান্তি পোহাতে হয়েছে। তবে কমলাপুর থেকে সময় মতোই ছেড়েছে বেশিরভাগ ট্রেন। ঢাকা থেকে বুড়িমারি যাচ্ছি, কিন্তু আমরা টিকিট কাটছি, কাটার পরে এখানে আসার পরে বগির নাম্বার খুঁজি, কিন্তু বগি কোনো নাম পাই না। তাদের কোনো সংখ্যা মিল পাইতেছি না, কেউ কেউ দিকে কেউ কেউ দিকে। এই পর্যন্ত আমি বাচ্চাটা নিয়ে আমি আধা ঘন্টা শুধু ঘুরতেছি। ট্রেন ছাড়েনি, তার জন্য আর কি গরম, তবুও যেতে হচ্ছে, বাড়ি যাবো। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে কোচের ছাদেও উঠে পড়েছেন অনেকে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিরুপায় হয়ে এমন ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন তারা। ঈদের আগের দিন মানবিক বিবেচনায় রেল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুটা শিথিলতা দেখিয়েছেন। সবার সাথে যেমন করতে হবে, এই কষ্ট করে যাইতাছি, আর বাজার তো টিকিটের দাম বেশি, কিছু করার নাই। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যারা সিটের টিকিট পেয়েছেন তাদের সিট নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সাথে ট্রেনের শিডিউল ঠিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মোট আসনের বিপরীতে 25% স্ট্যান্ডিং টিকিট, যেটা যাত্রীর অনুরোধে কাউন্টার থেকে দেওয়া হচ্ছে, এই টিকিট সহ যাত্রী যারা যাচ্ছে তারা যেন তার সিটে বসতে পারে এবং সুমন চেয়ার এগেইনস্টে যে যাত্রীরা টিকিট কাটলো কাউন্টার থেকে, সে যেন দাঁড়িয়ে অন্তত হলেও তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে, সেই ব্যবস্থা আমরা রেখেছি। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর স্টেশন থেকে প্রায় 1.5 লাখ যাত্রী বিভিন্ন গন্তব্যে যাবেন বলছে রেল কর্তৃপক্ষ। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। কোনো কোনো রুটে বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ করেছেন অনেকে। এই যাত্রার আরও খবর জানাতে মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, টার্মিনালে আজ যাত্রী চাপ কিরকম দেখছেন, যেহেতু আজকে ঈদের আগের দিন এবং যেমনটা আমরা লক্ষ্য করেছি গতকাল থেকে শুরু করে প্রায় দ্বিগুণ ভাড়ায় কিন্তু টিকিট বিক্রি করা হচ্ছে, আজকে কি অবস্থা দেখছেন? দেখেন, এখন মহাখালী বাস টার্মিনালে আছি, এর আগে ছিলাম সায়েদাবাদ বাস টার্মিনাল। দুইটি বাস টার্মিনালের চিত্র যদি বলতে চাই তাহলে দেখা যাচ্ছে যে সকালবেলায় ভিড় বেশ ভালোই ছিল, তবে 11টা-12টার পর থেকে কিন্তু ভিড়টি কমতে শুরু করে এবং এখানকার যারা বাসের যারা কাউন্টারে কাজ করেন তারা বলছেন যে গতকালকেই বেশিরভাগই আসলে ঢাকা ছেড়েছে এবং একই সঙ্গে সকালে চাপটি ছিল, তবে চাপটি আসলে আস্তে আস্তে কমা শুরু করেছে। তবে যে বাড়তি ভাড়ার বিষয়টি, যে অভিযোগটি, সেই অভিযোগটি কিন্তু প্রতি বছরই আমরা দেখি ঈদের সময়, বরাবরের মতোই কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। যদি মহাখালী বাস টার্মিনালের চিত্র বলতে চাই, এখানে এনা পরিবহন যেটি আছে সেখানে দেখা যাচ্ছে যে তারা সেই কাউন্টারের সামনে লম্বা লাইন
কেউ কেউ আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে, কেননা এখানে যে নির্দিষ্ট ভাড়া, সেই নির্দিষ্ট ভাড়াতেই আসলে টিকিট কাটতে পারছেন যাত্রীরা। তবে অন্যান্য যে বাসগুলো আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে, এবং একই সঙ্গে যারা যাত্রী আছেন তারা বলছেন যে স্বাভাবিক সময় যেখানে কোথাও কোথাও ভাড়া 300-400 টাকা, সেখানে ভাড়া চাওয়া হচ্ছে প্রায় 600 থেকে 800 টাকার মতন। এতে করে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। তবে যারা কাউন্টারে কাজ করেন তারা বলছেন যে এটি আসলে ঈদের সময় ভাড়া বেশি চাওয়া হয় না, এটি আসলে এই সময় এমনটাই ভাড়া তাদের পক্ষ থেকে এটি দাবি করা হচ্ছে। এছাড়া সায়দাবাদে যখন ছিলাম সেখানেও কিন্তু দেখা গেছে যে বাড়তি ভাড়ার আদায়ের চিত্র দেখা গেছে। আসলে এই সমস্যাটি আসলে বা এই সংকটটি আসলে প্রতি বছরই কিন্তু ঈদের সময় দেখা যায়। যাত্রী এবং যারা বাস মালিক আছে তারা উভয়ের অভিযোগ করেন, কিন্তু এটি আসলে সমাধান এখন পর্যন্ত হলো না। অন্যদিকে ট্রেনের কথা বলতে চাই, সকালবেলায় বেশ ভালো ভিড় ছিল, চাপ ছিল, তবে সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কিন্তু কমতে শুরু করেছে। সব মিলে যদি বলা যায় যে সকালবেলায় যে চাপ ছিল সেই চাপটি আসলে এখন দেখা যাচ্ছে না। তবে যত সময় গড়িয়ে যাচ্ছে ততই বলা যেতে পারে যে যাত্রীর চাপ কমে আসছে। মাহমুদুল হাসান জানাচ্ছিলেন মহাখালী বাস টার্মিনাল থেকে। রাজধানী কোরবানির পশুর হাটগুলোই সকাল থেকে শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। প্রতিটি হাটেই কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সকালেও অনেক পিকআপ ভর্তি গরু হাটগুলোয় আনা হয়। এদিকে পর্যাপ্ত পশু থাকলেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তবে লোকসানের কথা বলছেন আবার ব্যবসায়ীরা। অনেক পশু অবিক্রিত থেকে যাওয়ার শঙ্কায় তারা। বিক্রেতারা জানান, হাটে দেশি গরুর চাহিদা বেশি, ছোট মাঝারি গরুর বিক্রিও ভালো। বেলা বাড়ার সাথে সাথে বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। এদিকে দুশ্চিন্তায় পড়েছেন বড় গরুর মালিকেরা। দাম করলেও কেনায় আগ্রহ কম মানুষের। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে এবার 20টি পশুর হাট বসেছে। বিক্রি চলবে ঈদের দিন পর্যন্ত। কিনা বেশি, এখানে ওই দামে বেচতে পারিনি। 7টা গরু নিয়েছিলাম ভাই, 4টে বিক্রি করছি, 3টে এখনো আছে পানির দামে। বেশি হলো 9টা, এখনো 18টা আছে। মনে করেন 18তে লস গেছে, মনে হয় 1 লাখ টাকা লস গেছে। দামটা আমার কাছে ভালো মনে হচ্ছে। 1 লাখ টাকা এটা যথেষ্ট ভালো দাম। গরু কিনে মনে গত বছর এবার দামটা কম, ইন্ডিয়ান গরু নাকি আসছে জন্য দাম কমে গেছে, কিন্তু দামটা কম পাইছে গতবারের চেয়ে। পশুর হাটের খবর জানবো। এই মুহূর্তে সরাসরি গাবতলী এবং বরিশাল থেকে সহকর্মীরা রয়েছেন। গাবতলীতে আদিলুর রহমান। আদিলের আগের খবরে আপনি যেমনটা দেখাচ্ছিলেন, একেবারে ট্রাক ভরে ভরে নতুন করে গরু আনা হচ্ছে, পশু ঢুকছে কোরবানির হাটে। দাম খানিকটা কমার সম্ভাবনা আছে নাকি? দেখুন, এখনো কিন্তু আসলে রাজধানীর গাবতলী যে কোরবানির পশুর হাট, সেই পশুর হাটে গরু ভর্তি যে ট্রাক, সেই ট্রাকগুলো এখনো কিন্তু আসলে ঢুকছে। অর্থাৎ নতুন করে এখনো যে কোরবানির পশুগুলো হাটে আছে তার সঙ্গে নতুন করে কিন্তু আসলে আরো কোরবানির পশু যুক্ত হচ্ছে। তবে দাম নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া আমরা ক্রেতাদের মধ্যেও পেয়েছি। সকাল থেকে আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি হাটেই ঘুরেছি। প্রত্যেকটি হাটেই আমরা দেখেছি যে গতকালকে বা পরশুদিনের মতো গরু নেই, কারণ আপনি জানেন যে হচ্ছে আজকে আসলে একদম শেষ দিনের অপেক্ষা না করে অনেকে কিন্তু আসলে গতকালকের তার কোরবানির পশুটি সেটি আসলে কিনে ফেলার কারণে দেখা যাচ্ছে যে অনেক হাটেই কিন্তু আসলে গরু কমে গেছে। তবে প্রত্যেকটি হাটে কিন্তু আসলে কম বেশি কোরবানির পশু এখনো রয়েছে। ক্রেতারাও আসছেন, ক্রেতারা এসে দরদাম করছেন, দর কষাকষি চলছে এবং সেই সঙ্গে অনেকে তার পছন্দসই যে কোরবানির পশুটি সেটি আসলে কিনেও নিচ্ছেন। দাম নিয়ে আমরা ক্রেতাদের মধ্যে আসলে 2 ধরনের প্রতিক্রিয়া পেয়েছি। কেউ কেউ বলছেন যে গতবারের তুলনায় বা গতকালকের তুলনায় কোরবানির পশুর দাম তারা ঠিক পেয়েছেন, তাদের কাছে ঠিক মনে হয়েছে এবং তারা সন্তুষ্টির কথা জানাচ্ছেন। আবার অনেকে এই শেষ দুপুরবেলায় এসে অনেকে আসলে আবার দাবি করছেন যে তার কোরবানির পশুটি গতকালকে বিকালে বা রাত্রে যে দাম ছিল তার থেকে কিছুটা দাম বেশি নিয়েছে। তবে যারা কোরবানির পশু কিনেছেন তারা কিন্তু আসলে এক ধরনের সন্তুষ্টির যে কথা, সেই সন্তুষ্টির কথা কিন্তু আসলে বলছেন। অন্যদিকে আমরা ছোট্ট করে জানবো, এখানে তো অনেক বড় বড় গরু এসছে, এখন পর্যন্ত কি জানা গেল সর্বোচ্চ কত দামের গরু বিক্রি হয়েছে এই গাবতলীর হাটে?
দেখুন এখন পর্যন্ত যে গরুগুলো বিক্রি হয়েছে, কিছুক্ষণ আগে আমরা একটা বড় গরু বিক্রি হতে দেখেছি, সেই গরুটি 5,30,000 টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ 5 লাখ 7 লাখ টাকার মধ্যে যে গরুগুলো ছিল সেই গরুগুলো বিক্রি হয়েছে। এর যে বড় সাইজের যে গরুগুলো, সেই গরুগুলো এখন পর্যন্ত আসলে বিক্রি হয়নি, অবিকৃত রয়ে গেছে। সেই বড় গরুর যেসব মালিকেরা আছেন তারা কিন্তু আসলে বেশ খানিকটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। তার কারণ হচ্ছে যে তারা বলছেন যে এই গরুটি আসলে যদি তারা বিক্রি করতে না পারেন তাহলে তাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। ফিরিয়ে নিয়ে গেলে আবারও 1 বছরের জন্য তাদের যে লালন পালন ব্যয়, সেই ব্যয়টি আসলে বেড়ে যাবে। আমরা হাটে কিন্তু আসলে যে ধরনের ক্রেতা দেখছি, সেই ক্রেতাদের মধ্যে ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলোর চাহিদা বরাবরই বেশি থাকে, সেই ধরনের কোরবানির পশুগুলোর চাহিদা কিন্তু এখনো বেশি। এর বাইরে গিয়েও আসলে দু একটি করে বড় সাইজের যে কোরবানির পশুগুলো আছে, সেই পশুগুলো কিন্তু আসলে বিক্রি হচ্ছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, বিক্রেতারা আসলে যে ধরনের দাবিটি আসলে করছেন, তারা বলছেন যে তাদের কোরবানির পশু বিক্রি করে ন্যায্য যে মূল্যটি, সেই মূল্যটি আসলে না পাওয়ার দাবি আসলে বেশিরভাগ বিক্রেতা করেছেন। তার কারণ হচ্ছে তারা বলছেন যে অনেকে। আদিল, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু ঢাকার বাইরে যাব। বরিশাল থেকে সহকর্মী আলামিন রয়েছেন। আলামিন, একটু শুরুতে জানতে চাই যে খুব বেশিক্ষণ তো হাতে আসলে সময় নেই, গরুর দাম কি খানিকটা কমছে কিনা, বিক্রেতারা কি বলেন, ক্রেতাদের সন্তুষ্টির জায়গাটা কি? জি, আসলে গরুর দাম কিন্তু কমা বা বাড়ার কোনো বিষয় নেই। এখন হচ্ছে যে ক্রেতাদের একটা অভিযোগ আছে যে আসলে গরুর দাম বেশি, এবং বিক্রেতারা যেটি বলছেন যে গোখাদ্যের যে দাম, সেই দাম বাড়ার কারণে কিন্তু আসলে কিছুটা বাড়িয়ে তাদের বিক্রি করতে হচ্ছে। আমার বাম পাশে একটি গরু রয়েছে, এটির দাম চাওয়া হচ্ছে 1,15,000 টাকা, যেটি কিন্তু বিক্রেতা যিনি রয়েছেন তিনি কিন্তু 1,15,000 টাকা তিনি বলেছেন, কিন্তু যারা ক্রেতা আছেন তারা কিন্তু 80-র উপরে এইটার দাম বলছে না, যার কারণে কিন্তু তিনি সকাল থেকে এই গরুটি নিয়ে বসে আছেন, তিনি কিন্তু বিক্রি করতে পারছেন না। এখানে যিনি বিক্রেতা রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে বলেছেন এটি তার গৃহস্থে পালিতই, তিনি নিজে হাতে এটি লালন পালন করেছেন, এবং তার যে ব্যয় হয়েছে সেই ব্যয়ের যে হিসাব অনুযায়ী কিন্তু তার দাম উঠছে না, যার কারণে কিন্তু তিনি এখনও তার এই গরুটি 80,000 টাকায় তিনি ছাড়তে নারাজ, যার কারণে কিন্তু গরুটি অবিকৃত রয়েছে এখন পর্যন্ত। এবং তিনি বলছেন যদি গরু বিক্রি করতে না পারেন, তিনি কিন্তু 1 বছর এই গরুটি লালন পালন করেছেন, এবং তিনি বলছেন যদি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তিনি সেটি আবার পুনরায় ফিরিয়ে নিয়ে যাবেন। তবে তার যে দামের যে লক্ষ্যমাত্রা, তিনি বলছেন যে 1,15,000 না হলেও 1,10,000 টাকা বা 1 লক্ষ টাকার মধ্যে হলেও তিনি তার এই গরুটি বিক্রি করবেন। এছাড়া আমরা যেটি দেখেছি বরিশালের যে হাটটিতে আমরা রয়েছি নগরীর কাউনিয়া এলাকায়, সেখানে কিন্তু মাঝারি সাইজের কিছু গরু রয়েছে যেগুলোর চাহিদা কিন্তু এবারে অনেক বেশি, কিন্তু দাম নিয়ে কিন্তু ক্রেতাদের একটি অসন্তোষ রয়েছে। ক্রেতারা বলছেন যে গত বছর যেভাবে দাম ছিল সেই একই দামে কিন্তু এবছরও একই গরু বিক্রি হচ্ছে, তবে সাইজ অনুযায়ী কিন্তু গরুর দামটি একটু বেশি চাচ্ছেন বিক্রেতারা। কিন্তু বিক্রেতাদের যে দাবিটি হচ্ছে, তারা বলছেন যে খাদ্যের যে পরিমাণ দাম বেড়েছে এবং লালন পালনে তাদের যে ভরণ পোষণের যে খরচ হয়েছে, সেই খরচ মোকাবেলা করে কিন্তু তাদের ক্রেতাদের চাহিদা অনুযায়ী তারা সেই পশুটি দিতে পারছেন না, যার ফলে কিন্তু তারা সেই তাদের গরু নিয়ে বসে আছেন। এবং তারা বলছেন যে আসলে এই বিকেল পর্যন্ত তারা অপেক্ষা করছেন যে আসলে বিকেল বা সন্ধ্যার দিকে কিন্তু দাম কিছুটা কমতে পারে, এবং ক্রেতাদেরও আশা যে বিকেলের পরে দাম কমতে পারে, যার কারণে কিন্তু তারা হাটে ঘুরছেন এবং দেখছেন যে দাম কমার অপেক্ষায় রয়েছেন, যে দাম কখন কমবে এবং তখন তারা তাদের কাঙ্ক্ষিত পশুটি কিনে নিয়ে যেতে পারবে। জি, গাবতলী এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন পশুর হাটের খবর আমাদের সহকর্মীরা। মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর ইচ্ছে বাংলাদেশের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন দেশটির সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান সেন্ট মার্টিনের আশপাশের পরিস্থিতি নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে, সেখানে দায়িত্বরত বাহিনীর সদস্যরা নজরদারি অব্যাহত রেখেছে। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, আশা করি আপনি আমাদের সাথে আছেন। সুনামগঞ্জের নদ নদীর আজকের পরিস্থিতি কি? পানি কি আরও বাড়ার আশঙ্কা আছে কিনা? দেখুন, সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু পানি ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হিসেবে দেখা গেছে একটা নতুন তথ্য, সেটা হচ্ছে ভারতের চেরাপুঞ্জিতে অতি ভারী বর্ষণ হয়েছে, অর্থাৎ প্রায় গত 24 ঘন্টায় 441 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে এই বৃষ্টির পানি ঢলের মাধ্যমে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা, অর্থাৎ সুনামগঞ্জের সীমান্তবর্তী নদীগুলো রয়েছে
সেসব নদ নদী দিয়েই কিন্তু পানিটা ঢলের পানি আসছে, যার ফলে আমরা দেখেছি ইতিমধ্যে সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, তাহিরপুর এই 4টি উপজেলার অন্তত 20টি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় আছে। যদিও এখন পর্যন্ত বসত ভিটায় পানি প্রবেশ করেনি, কিন্তু পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এইভাবে যদি পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু আজকে সন্ধ্যা নাগাদই সুনামগঞ্জ শহর এবং এমনকি যে সমস্ত উপজেলা ইতিমধ্যে মানুষ পানিবন্দী অবস্থা আছে সেই সমস্ত উপজেলা বাসা বাড়িতে পানি প্রবেশ করবে। আর আরেকটা বিষয় আপনাকে একটু বলে রাখি, কিছুক্ষণ আগে আমরা সিলেট আবহাওয়া অফিস থেকে একটি খবর পেয়েছি, সেটা হচ্ছে আজকে নতুন করে একটি পূর্বাভাস দিয়েছে, সেটা আগামী 72 ঘন্টা, আজকে থেকে শুরু করে আগামী 72 ঘন্টা সুনামগঞ্জ তথা সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারতের চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। যে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা যেমনটা পেয়েছি, আসলে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখেই মানুষ কিন্তু অনেকটাই উদ্বিগ্ন, আতঙ্কিত। কারণ হচ্ছে 2022 সালে আপনি জানেন সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়ে গিয়েছিল। 2022 সালে আজকের দিনে অর্থাৎ 16ই জুন সুনামগঞ্জের শতভাগ এলাকা প্লাবিত হয়ে যায়। ঠিক আজকেও আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জের বিভিন্ন নদ নদী দিয়ে, সীমান্ত নদী, সুনামগঞ্জ সুরমা নদী সব নদীর কিন্তু পানি একেবারে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বন্যার একটা আশঙ্কা করা হচ্ছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আগামী 48 ঘন্টা। আর এভাবে যদি পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে কি পরিস্থিতি হতে পারে আমি জানতে চেয়েছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে স্বল্পমেয়াদে একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে, তবে বড় ধরনের কোনো বন্যার হবে না বলে এমনটাও তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার কিন্তু সুনামগঞ্জের সুরমা নদীর যে সুনামগঞ্জ পয়েন্টের জন্য অনেক বেশি পানি। ইতিমধ্যে আমরা দেখেছি সুরমা তীরবর্তী বেশ কয়েকটি আবাসিক এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। আর সন্ধ্যা নাগাদ হয়তো বা সুরমা তীরবর্তী বেশ কয়েকটি আবাসিক এলাকা, যেমন আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি লঞ্চঘাট, তেঘরিয়া, বড়পাড়া, মল্লিকপুর এইসব আবাসিক এলাকায় পানি প্রবেশ করার একটা সম্ভাবনা আমরাও দেখতে পাচ্ছি। আর আপনাকে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, সুনামগঞ্জ থেকে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা তাহিরপুর বিচ্ছিন্ন রয়েছে। এই সড়কের প্রায় 1.5 কিলোমিটার অংশ পানির নিচে তলিয়ে গেছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যদি পানি বৃদ্ধি এভাবে অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি হবে। এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। জাকির হোসেন জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে। মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর ইচ্ছে বাংলাদেশের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন দেশটির সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। জানান সেন্ট মার্টিনের আশপাশের পরিস্থিতি নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে, সেখানে দায়িত্বরত বাহিনীর সদস্যরা নজরদারি অব্যাহত রেখেছে। অভিযোগ করে বলেন সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়াচ্ছে বিএনপি। তিনি আরও সমালোচনা করে বলেন অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় দলটি উদাসীন, লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে নেতাদের দলের বিভিন্ন পদ দেয়া হচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। 2 সপ্তাহে রাখাইনের মংডুর 10টি ক্যাম্প মিয়ানমার সেনাবাহিনীর কাছ থেকে দখলে নিয়েছে আরাকান আর্মি। এই সময় 200-র বেশি জান্তা সেনাকে হত্যার দাবিও করেছে তারা। আর এসব ক্যাম্পের প্রায় সবকটি সেন্ট মার্টিন থেকে বেশ কাছে। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে গত মাসেই জান্তা বাহিনীর কাছ থেকে মংডুর নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এবার নাফ নদীর তীর থেকে শুরু করে বঙ্গোপসাগর উপকূলের 10টি ক্যাম্প দখলে নেওয়ার দাবি করল। রাখাইনের অর্ধেকেরও বেশি রয়েছে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এ পর্যন্ত রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 9টিরই দখল নিয়েছে তারা। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইন বঙ্গোপসাগরের মুখোমুখি। একদিনের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার প্রস্তুতি নিয়েছে বিভিন্ন সিটি কর্পোরেশন। ঈদের দিন সকাল থেকেই শুরু হবে এই কাজ। নগর জুড়ে ছেটানো হবে জীবাণুনাশক ওষুধ। এজন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরিচ্ছন্নতায় কাজ করবেন কয়েক হাজার কর্মী।
ঈদের দিন 7 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকাল 10টা থেকে নগরীকে 4টি জোনে ভাগ করে শুরু হবে এই কাজ। সিটি মেয়র জানিয়েছেন 400-রও বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। বর্জ্য অপসারণের পর ছিটানো হবে 20 টন ব্লিচিং পাউডার। ইন্টেরিয়ারে যে সমস্ত রোড ঘাট আছে প্রতি বছরের মতো এবারেও আমরা সবগুলো ইনশাল্লাহ পরিষ্কার করে 7 ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম শহরের মানুষকে এই স্বস্তি দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। বর্জ্য অপসারণের জন্য খুলনা নগরীতে খোলা হয়েছে 2টি কন্ট্রোল রুম। প্রস্তুত আছেন 850 কর্মী। পশু কোরবানির জন্য 31টি ওয়ার্ডে 141টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এছাড়া সিলেটে কাজ করবেন 1600 পরিচ্ছন্নতা কর্মী। মনিটরিংয়ের জন্য মাঠে থাকবেন 150 জন সুপারভাইজার। প্রত্যেকটা ওয়ার্ড থেকে এই বর্জ্য আমাদের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে আসবে এবং এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS থেকে আমাদের গার্বেজ এবং গার্বেজ লোডারের মাধ্যমে আমাদের ফাইনাল যে ডাম্পিং স্টেশন রাজবন্দে আমরা ডাম্পিং করব। বরিশালে ঈদের দিন দুপুর 2টা থেকে শুরু হবে বর্জ্য অপসারণ। ছিটানো হবে 10 টন ব্লিচিং পাউডার। বর্জ্য ফেলার জন্য বিলি করা হবে 6000 পলি ব্যাগ। বিকাল 2টা থেকে শুরু করে রাত্র 8টার ভিতরে 6 ঘন্টার ভিতরে আশা করি আমরা বরিশাল সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হব আশা করি ইনশাল্লাহ। এছাড়া 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করার প্রস্তুতি নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে বিকাশ ঈদ কেনাকাটার খবর। ফাঁকা ঢাকায় অনেকেই ভিড় করছেন নামি দামি কফি শপে। পছন্দের খাবারের সাথে আড্ডায় মেতেছেন অনেকে। ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক রেস্তোরাঁয় বিকাশ পেমেন্টে থাকছে ডিসকাউন্টও। তবে বিক্রেতাদের দাবি ঈদের ছুটির কারণে অফার দিয়েও ক্রেতা মিলছে কম। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা বান্ধবী পৃথার জন্মদিন পালনে এসেছেন বনানীর অ্যাওয়াক কফি রোস্টার্সে। পছন্দের সব খাবার আর মনোরম পরিবেশ মুগ্ধ করেছে তাদের। কিছু কিছু ক্যাফেতে আছে যে আসলে কেক কাটতে দেয় না, অনেক প্রবলেম ক্রিয়েট করে, বাট আমরা এখানে এসেছি যেখানে আমরা সবাই ফ্যামিলি গেট টুগেদার করতে পারতেছি, প্লাস এখানে কেক কাটতে দিচ্ছে। সো কেক কাটলাম, সবাই মিলে একসাথে পিজা খেলাম, এটার জন্য এটা চুজ করা। ধানমন্ডির সেকেন্ড কাপ বাংলাদেশ নামের কফি শপও সেজেছে ঈদ আমেজে। তবে ছুটির কারণে ক্রেতা খুব বেশি নেই। যারা এসেছেন বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট পেয়ে খুশি তারা। আমাদেরকে বিকাশে পেমেন্ট নিতে পারছে ওরা। অনেক জায়গায় বিকাশে পেমেন্ট নেয় না বা এই ডিজিটাল পেমেন্টটা হয় না, তো আমাদের পেমেন্ট করতে অনেক সময় দেখা যায় ক্যাশ থাকে না এখন, তো ডিজিটাল পেমেন্ট থাকলে যেটা হয় আমাদের জন্য সুবিধা। আমরা সেকেন্ড কাপ এসেছি অ্যান্ড উই অর্ডার ব্রাউনি অ্যান্ড কফি অ্যান্ড উই গট ডিসকাউন্ট অন বিকাশ। ফাঁকা ঢাকায় ক্রেতা কমেছে, তবে সন্ধ্যায় অনেকেই আড্ডা দিচ্ছেন কফি শপে ও রেস্তোরাঁয়। আমাদের কাস্টমাররা যারা যে ফুড পছন্দ করে বা কফি যে বেভারেজগুলো ওনারা নেন, তারা বিকাশের ডিসকাউন্ট থাকাকালীন তারা বিকাশে পেমেন্ট করছেন। বিকাশে পেমেন্টগুলো করতে পারবেন, সাথে আপনি কার্ডে অপশনটাও আছে আমাদের। অনেক জায়গায় বিকাশের কুপন ব্যবহারে ছাড় দেয়া হচ্ছে, যা বাড়তি প্রাপ্তি মনে করছেন ক্রেতারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদের আগের দিনই সালাদের উপকরণের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। শসা, টমেটো, গাজরের দাম বেশ বাড়তি। কাঁচামরিচের কেজি 100 টাকায় ওঠায় অস্বস্তি বেড়েছে ক্রেতাদের। কোরবানির ঈদে চাহিদা বাড়ে সালাদের উপকরণের, তাই দাম বাড়ানোর সুযোগ খোঁজেন ব্যবসায়ীরা। ব্যতিক্রম হয়নি এবারও। ঈদের আগের দিনই তেতে ওঠে শসা, টমেটো, গাজর ও কাঁচামরিচের দর। শসার কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকায়, দেশি গাজর পাওয়া যাচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে, কাঁচামরিচের কেজিতে গুনতে হচ্ছে 200 টাকা। সালাদ কম বেশি সবাই খাইব, মধ্যবিত্ত যারা আছে তাদের কি অবস্থা হবে? শসার কেজি 150, মরিচের কেজি আপনার 200 টাকা কেজি। গাজর 120 টাকা, পেঁপে আছে 60 টাকা কেজি, কচুরমুখী আছে 100 টাকা, কারকল আছে 70 টাকা 60 টাকা। শসাটাও চাইলো আমার কাছে 180 টাকা। প্রত্যেকের দাম এরকম ঊর্ধ্বগতি, যে যেমনি খুশি এমনি বিক্রি করতেছে। 40 থেকে আপনি 80 পর্যন্ত সবজিরা এর ভিতরে 40-50 অথবা 80-70, আর সালাদ আইটেমটা অনেকটা বাড়তি। সালাদের উপকরণের আগে চড়েছে মশলার বাজার। সবচেয়ে বেশি বাড়তি এলাচের দাম, মানভেদে বিক্রি হচ্ছে 3400 থেকে 4200 টাকা কেজি দরে। এলাচের দাম আগে থেকে 100 টাকা বেশি, দারচিনি 50 টাকা 60 টাকা কেজি বেশি, তো প্রত্যেকটা তো বেশি দিতেছে। গোলপাকের মধ্যে পড়ে গেছি। এখন দোকানদার সত্য কথা বলে না ব্যবসায়ী সত্য কথা বলে? রমজানের পরের তো ধরেই বাড়তি 1000 টাকার মতন কেজি বাড়তি।
ঈদ উপলক্ষে বিক্রি বেড়েছে সেমাই, গুঁড়ো দুধ ও পোলাওয়ের চালের। সংকট না থাকলেও কিছুটা বাড়তি সেমাই, চিনির দাম। নিম্নবিত্ত পরিবারের ক্রয় ক্ষমতার বাইরে 1 কেজি সেমাই আপনার মনে করেন আগে ছিল 200 টাকা, এখন হয়ে গেছে 250 টাকা। মশলার দাম একটু বেশি, অন্যান্য তেল, চিনি, ডাল ওগুলোর দাম ঠিক আছে। গত সপ্তাহে লালিমে ডজন ছিল 150 টাকা, এই সপ্তাহে চলতেছে 160 টাকা ডজন। এদিকে যৌক্তিক কারণ না থাকলেও বেড়েছে ডিমের দাম। ডজনে 10 টাকা বেড়ে ফার্মের মুরগির ডিম বিক্রি 160 টাকায়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দিন সকালে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই। বিকেলে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হবে সারা দেশেই। রাজধানীতে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। রোববার ঢাকার বাতাসের আর্দ্রতা পাওয়া গেছে 87%। আবহাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টি না হলে গরমের অনুভূতি কমবে না। বাতাসে আর্দ্রতার কারণে ঘাম হচ্ছে বেশি, অস্বস্তিকর ঠেকছে গরমও। মধ্যভাগ অঞ্চল, ঢাকা, ফরিদপুর, মাদারপুর, গোপালগঞ্জ এইসব জায়গার ক্ষেত্রে সারাদিনই মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি ওইরকম ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। সোমবার ও মঙ্গলবার রাজধানীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ থাকতে পারে এই দুদিন। বৃষ্টি কম হলে গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গায় দিনে 2 থেকে 3 বার বৃষ্টি হতে পারে, এমনকি ভারী বর্ষণ হতে পারে। আর রাজশাহীর কিছু অংশ, খুলনা এবং বরিশাল এইসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ। আবহাওয়া অফিস বলছে, বুধবারের পর অন্তত 4 দিন ভারী বর্ষণের পর সারা দেশে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে পারে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাবা মানে যেন শাসন আর কঠিন বিধিনিষেধের বেড়াজাল, এক আকাশ দূরত্ব। এতদিন এটি স্বাভাবিক মনে হলেও সময়ের সাথে সাথে পাল্টে গেছে বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের সমীকরণ। এই প্রজন্মের বাবারা সেই দূরত্ব ভেঙে অভিভাবকের পাশাপাশি হয়ে উঠছেন বন্ধু। কোনো কোনো বাবা আবার জীবনের সব আয়োজন তুচ্ছ করে বেঁচে থাকেন শুধু সন্তানের জন্যই। বাবা মানেই নিশ্চিন্ত নির্ভরতা, পরম আশ্রয়। বাবা যেন বটবৃক্ষ, সবুজ ছায়া, অবারিত আকাশ। ইনসিয়া ও কাবিদের শৈশব রঙিন হয়েছে বাবার নিঃস্বার্থ ভালোবাসায়। আমার বাবা আমাকে সব কাজে সাহায্য করে, স্কুলে নিয়ে যায়, আমাকে অনেক আদর করে, আমাকে পড়ায় হেল্প করে। বাবা আমাকে অনেক ভালোবাসে, আমাকে গিফট কিনে দেয়, আমাকে স্কুলে নিয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত বাবারা কঠিন ব্যক্তিত্বের খোলসে নিজেকে আটকে রাখলেও বর্তমান প্রজন্মের বাবারা অনেকটাই পাল্টেছেন সেই অবস্থান। আমি চাই আমার আর আমার বাচ্চাদের মাঝে যেন কোনো দূরত্ব না থাকে এবং ওরা যেন আমার সাথে বন্ধুর মতো মেশে। যে জিনিসটা আমার সাথে আমার বাবার ছিল বা আমাদের আগের যে প্রজন্ম ছিল ওনাদের বাবাদের মাঝে একটা দূরত্ব ছিল, আমরা সহজে সব কিছু শেয়ার করতে পারতাম না, কিন্তু ওই জিনিসটা যেন আমার বাচ্চাদের সাথে এবং আমার মধ্যে না ঘটে। সবটুকু মমতা, যত্ন ও সাধ্য নিয়ে সন্তানকে বড় করতে পুরো জীবনটাই বিলিয়ে দেন বাবা। একটাই প্রত্যাশা, সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। মেয়েদের জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করছি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব। আমি চাই আমার মেয়েরা মর্যাদার সাথে সম্মান নিয়ে মাথা উঁচু করে এই রাষ্ট্রে একটা ভালো অবস্থান তৈরি করুক। ছোট মেয়ে উর্বশীকে নিয়েই সাইদুজ্জামানের সংসার। বড় মেয়ে আরশি বিদেশে পড়তে গেছে। স্ত্রী শিলা মোস্তফা যখন ক্যান্সারে মারা যান, তখন ছোট 2 মেয়েকে নিয়ে অথই সাগরে পড়েন সাইদুজ্জামান। বাচ্চাদের মা যখন মারা যান 2012 সালে, তখন আমার ছোট মেয়ের বয়স মাত্র 6 বছর, বড় মেয়ের বয়স 10 বছর। একটা মেন্টাল একটা খুব স্ট্রেস ছিল, বাট আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ যে আমি আমার বাচ্চাদের নিয়ে এই জার্নিটা করতে পেরেছি। বাবা বুঝতে দেয়নি যে বাবা কষ্ট করেছে আমাদের জন্য, যেটা আমরা আর কি এখন বড় হয়ে বুঝেছি, কিন্তু সেটা বাবা নিজে আমাদের জীবনেও বুঝতে দেয়নি। সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরকালের। নিজের সর্বস্ব দিয়ে সন্তানকে আগলে রাখেন বাবা। তাই নির্দিষ্ট কোনো দিন নয়, সন্তানের কাছে সব দিনই যেন বাবা দিবস। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীর ভাটারায় রান্নাঘরে বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ রক্সি আক্তার মারা গেছেন। ভোর ৫টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে। দুর্ঘটনায় নিহতরা একই পরিবারের সদস্য। নিহত রক্সি আক্তারের শরীরের ৫৫% পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। জানা যায় গত ১০ জুন সন্ধ্যায় ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় একই পরিবারের ৪ জন দগ্ধ হন। এদের মধ্যে বুধবার শিশু আয়ান, বৃহস্পতিবার পুতু আক্তার ও শনিবার দুপুরে মারা যান বৃদ্ধ আব্দুল মান্নান। এবারে টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জন্য কাল বড় ম্যাচ। কিংসটাউনে নেপালের মুখোমুখি হবে শান্তর দল। জিতলেই সুপার 8-এ উঠে যাবে টাইগাররা। তবে অপ্রত্যাশিতভাবে হেরে গেলেও সমীকরণের মারপ্যাচে বাংলাদেশের সম্ভাবনা টিকে থাকবে। ম্যাচটি শুরু হবে ভোর 5:30টায়। বিশ্বকাপ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে বাংলাদেশের স্বপ্ন ধূসর হয়ে গিয়েছিল। তবে লঙ্কানদের বিপক্ষে দারুণ জয়ে শান্তরা যখন বিশ্বকাপ শুরু করলো তখন নিমিষে কেটে গেল সব শঙ্কা। আশার আলো উকি দিল বাংলাদেশ নিজেদের ইতিহাস সেরা টি-20 বিশ্বকাপ পার করতে যাচ্ছে। সেই মাইলফলক থেকে আর মাত্র 1 ম্যাচ দূরে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে হারালেই সুপার 8-এ উঠে যাবে শান্তরা। একের পর এক জয় রঙিন বিশ্বকাপ বাংলাদেশ এর আগে দেখেনি। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রায় জেতা ম্যাচ না হারলে গ্রুপ পর্বে শতভাগ জয় থাকত টাইগারদের। নেপালের বিপক্ষে জয় প্রত্যাশিত, তবে শঙ্কাও যে নেই তা নয়। শঙ্কার কারণ প্রথমত নিজেদের কিছু দুর্বলতা। শান্ত লিটনের ব্যাটে রান খরা। দলকে সামনে থেকে এগিয়ে নিতে অধিনায়কের জ্বলে ওঠা জরুরি। সাকিব আল হাসান ব্যাট হাতে জ্বলে উঠলেও বোলার সাকিব চলতি আসরে এখনও স্বরূপে ধরা দেননি। সাউথ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রায় জিতেই যাচ্ছিল নেপাল। অনভিজ্ঞ দলটি শেষ পর্যন্ত হারে 1 রানে। তবে নেপাল জানান দিয়েছে তারা ভালো দল। টি-20 ফরম্যাটে যে কাউকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। যারা আগের ম্যাচে রান করে নাই হয়তো আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে। এবং আমরা যারা বলাররা আছি আমরা চেষ্টা করব বোলিং টু দ্য উইকেট বল করার জন্য এবং আমাদের কনফিডেন্স যাতে গেইন হয় আমাদের সুপার 8-এর জন্য। সাউথ আফ্রিকার সঙ্গে হার এখনও মেনে নিতে পারছি না, তবে সব ভুলে এগিয়ে যেতে হবে। কিংসটাউনে স্পিনাররা সুবিধা পাবে। ব্যাটাররা যদি ভালো পারফর্ম করতে পারে আশা করি ফল আমাদের পক্ষে আসবে। নেপাল ম্যাচে জয়ের পাশাপাশি টপ অর্ডারের ফর্মে ফেরার তাগিদ আছে, কারণ সুপার 8-এ উঠলে ভারত, অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের চ্যালেঞ্জ নিতে হবে। অপ্রত্যাশিতভাবে নেপালের কাছে বাংলাদেশ হেরে গেলেও সুপার 8-এ ওঠার সুযোগ থাকবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার জিততে হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। আর নেদারল্যান্ডস জয় পেলে হিসেব হবে নেট রান রেটের। সেই হিসেবে নেপাল ও নেদারল্যান্ডসের সম্মিলিত জয়ের ব্যবধান 53 রানের কম থাকলেই বাংলাদেশ চলে যাবে পরের রাউন্ডে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে অ্যাস্টন আগারের বলে মাত্র 2 রানে আউট হন ওপেনার মিচেল জনস। তবে জর্জ মুনশে ও ম্যাকমুলেনের দারুণ পার্টনারশিপে বড় সংগ্রহের ভিত পায় স্কটিশরা। 35 করে মুনশে আউট হলো, ম্যাকমুলেন তুলে নেন নিজের অর্ধশত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 1 রানে আউট হন ডেভিড ওয়ার্নার। এরপর 8 রান করে আউট অধিনায়ক মিচেল মার্শ। সেখান থেকে সাবধানী ব্যাটিংয়ে বিপর্যয় সামাল দেয় অজিরা। আর শেষ দিকে স্টয়নিস ও হেডের ঝোড়ো ব্যাটিংয়ে 2 বল হাতে রেখে জয় ছিনিয়ে নেয় অজিরা। হেড 68 আর স্টয়নিস করেন 59 রান। ঈদুল আজহায় হলে আসছে 5টি নতুন চলচ্চিত্র। এসব সিনেমার মুক্তি ঘিরে ব্যস্ত চলচ্চিত্র পাড়া। এবার সবচেয়ে বেশি আলোচনায় শাকিব খান অভিনীত, রায়হান রাফি পরিচালিত তুফান। মুক্তির তালিকায় আছে ময়ূরাক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড ও রিভেঞ্জ। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। প্রতি ঈদেই আলোচনায় থাকে শাকিব খানের সিনেমা। এবারও অনলাইন অফলাইন সব জায়গায় আলোচনায় শাকিবের তুফান। অ্যাকশন ধাঁচে সিনেমাটির শুটিং হয়েছে ভারতে। শাকিবের ভিন্নধর্মী লুক, অ্যাকশন, অভিনয় সব মিলিয়ে যেন ভিন্ন বার্তা দিচ্ছে তুফান। শাকিব ছাড়াও অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী। এক সেন্সে দেখবেন কমার্শিয়াল ফিল্ম, আরেক সেন্সে আপনার মনে হবে ইটস এ বিউটিফুল ক্লাসিক ফিল্ম। চমৎকার এর প্রেজেন্টেশন। যে তুফান শুধু বাংলায় নয়, এপার বাংলা ওপার বাংলা, শুধু বাংলাই নয়, এই তুফান বয়ে যাবে
গোটা পৃথিবীতে। ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হিট হয়ে যায়, আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয় আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেখে। রোশান ও বুবলি অভিনীত রিভেঞ্জ মুক্তি পাচ্ছে ঈদে। পরিচালনায় এমডি ইকবাল। অ্যাকশনধর্মী এই সিনেমায় দেখা যাবে প্রতিশোধের গল্প। আমি আপনাদের চাকরি করি না, সরকারের চাকরি করি। 2022 সালে পাপ ছবি দিয়ে সবশেষ বড় পর্দায় হাজির হন চিত্রনায়িকা ববি। এবার ময়ূরাক্ষী ছবিতে নয়নতারা চরিত্রে আসছেন তিনি। 2019 সালে চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে তৈরি সিনেমাটি। অনেক কিছু কিন্তু আমরা টিজারে দেখিয়েছি, বাট ম্যাক্সিমাম টুইস্ট অ্যান্ড সিনেমার যে ইন্টারেস্টিং পার্টগুলো সেগুলো আমরা এখনো শেয়ার করিনি। প্লিজ হলে গিয়ে সবাই দেখবেন। মুক্তির তালিকায় আছে মোস্তাফিজুর রহমান মানিকের ক্রাইম থ্রিলার ডার্ক ওয়ার্ল্ড। এতে অভিনয় করেছেন মুন্না খান, কলকাতার নায়িকা কৌশানী সহ অনেকে। এরই মধ্যে দর্শকের প্রশংসা পেয়েছে সিনেমার ট্রেলার। ঘর মোছা থেকে রান্না বান্না মারামারি সব পারে। ওয়েব ফিল্ম হিসেবে ওটিটিতে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে হলেই আসছে পূজাচেরি ও শ্যামল মাওলা সিনেমা আগন্তুক। এখনো লাশের পরিচয় পাওয়া না গেলেও প্রত্যেকটা লাশের গলায় ঝুলানো গোলাপের মালার মধ্যে লেখা শুভ বিদায় ইতি। আফসানা ফিরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।